আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছে সবাই? অনেক দিন পরে তোমাদের সাথে আবার ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে খুব পেইড ব্যাচগুলো নিয়ে খুব প্যারায় ছিলাম। তাই আর কি ফ্রি ক্লাসগুলো নিয়ে আসা এরকম হচ্ছিল না। সো অবশ্যই চলে আসলাম। তো এবার চেষ্টা করবো যে আরও একটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। সো এবার আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন কারিকুলামের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 4, যেটা হচ্ছে পদার্থের অবস্থান। সো এই চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে শেষ করার ইনশাল্লাহ নিয়াত আছে, বাকিটা দেখা যাক। সো চলো স্লাইডে চলে যাই। তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সুইটেরু। সো আমরা কিছু সার্ভিস তোমাদেরকে প্রোভাইড করি, তোমরা সবাই জানো অনেকে হয়তো। সো প্রথম যে সার্ভিসটা আছে সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। ঠিক আছে? সো অল চ্যাপ্টার্স আমাদের নবম শ্রেণীর নতুন কারিকুলামে বিজ্ঞান এবং গণিত বইয়ের সবগুলো চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাস তোমরা যদি চাও আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারো। অ্যান্ড আমরা ইউটিউবে যেটা ক্লাসগুলো দিচ্ছি সেটা তো আমরা ফ্রিতে দিচ্ছি। সো আমাদের এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি মেড করা হয়েছে অ্যাকচুয়ালি পেইড ব্যাচের জন্য বা পেইড স্টুডেন্টসের জন্য। সো কিছু কিছু আমরা ইউটিউবে দিচ্ছি ফ্রি, যাতে করে তোমরা আমাদের ক্লাসের কোয়ালিটিগুলো সম্পর্কে একটা ধারণা নিতে পারো। তোমরা ইতিমধ্যে একটা অধ্যায়ের সম্পূর্ণ ভিডিওগুলো পেয়েছো, ইউটিউবে আমি দিয়েছি। আরেকটা চ্যাপ্টার দিচ্ছি। সো তোমরা যারা ক্লাসগুলো পছন্দ করছো তোমরা চাইলে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো সংগ্রহ করতে পারো। প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের রেকর্ডেড ক্লাস আছে। আর তোমরা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। আর তোমাদের জন্য আরেকটা সার্ভিস যেটা আছে সেটা হচ্ছে অনলাইন লাইভ ক্লাস, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অনলাইন টিউশন। সো তোমরা যারা চাও তারা হয়তো টিউশনও যুক্ত হতে পারো। সো তোমরা এই তিনটা সার্ভিস যারা নিতে চাও তারা হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে। অ্যান্ড অল আর পেইড। ঠিক আছে? সো আমরা ফ্রি ক্লাস যেগুলো সেগুলো আমরা ইউটিউবে দিয়ে দিব। আর পেইড যেগুলো সেগুলোর জন্য তুমি আমাদেরকে নক করতে পারো হোয়াটসঅ্যাপে, কল দিও না, জাস্ট মেসেজ দিও। তো আমাদের রিপ্রেজেন্টেটিভ যে আছে সে তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে আর কি। হ্যাঁ, তো চলো আমরা চলে যাই টপিকে। সো আমরা যেহেতু আজকে অধ্যায় 4 নিয়ে কথা বলবো, সো অধ্যায় 4 মানে হচ্ছে পদার্থের অবস্থান। তো সবার আগে আমরা একটু দেখে নিই যে এই অধ্যায়ের মধ্যে কি কি টপিক আছে। সবার আগে আছে হচ্ছে কণার গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ, পাতন, ঊর্ধ্বপাতন। আচ্ছা, এই টার্মগুলো সম্পর্কে ধারণা রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ রসায়নের একটা ছাত্র হিসেবে তোমার অবশ্যই উচিত যে কোনটাকে ব্যাপন বলে, কোনটাকে নিঃসরণ বলে, পাতন, ঊর্ধ্বপাতন। কারণ এই টার্মগুলো না একদম অনেক ফান্ডামেন্টাল জিনিস, একটা জিনিস আর কি। সো তুমি যখন অনেক ব্রড জিনিসগুলোকে ক্যালকুলেট করতে যাচ্ছ বা অনেক বড় ধরনের জিনিসগুলোকে তুমি যখন ধারণা নিতে যাবা, তখন তোমাদেরকে এই টার্মগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা আগে থেকেই থাকা উচিত। এই জন্য তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা, যাতে করে এই টার্মগুলো সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। ওকে? তো আজকে আমরা শুরু করব প্রথম যে টপিকটা আছে সেই টপিকটা দিয়ে। সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব। ওকে? সো কণার গতিতত্ত্ব জিনিসটা জানার আগে আমরা কিছু জিনিস একটু জানবো। সেটা হচ্ছে সকল পদার্থ, ইচ অ্যান্ড এভরি পার্টিকেল, এটা হচ্ছে ছোট ছোট কণা দ্বারা গঠিত হয়, ক্ষুদ্র ক্ষুদ্র কণা। আচ্ছা, এই কণার আবার দুইটা পার্ট আছে, হ্যাঁ, বা দুই ধরনের হতে পারে। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন মনে করো দিস ইজ দ্য ব্লক অফ আয়রন। ঠিক আছে? একটা আয়রনের একটা ব্লক, ছোট একটা ধরো খণ্ড। এটাকে তুমি যদি ভাঙতে থাকো, ভাঙতে 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 কি পাবা বলো তো? পাবা হচ্ছে আয়রন এর পরমাণু। ক্লিয়ার? আচ্ছা, আয়রনের পরমাণু পাবা, অনেক অনেক আয়রনের পরমাণু পাবা। ওকে? আচ্ছা, তাহলে আমি আরেকটা ব্লক চিন্তা করি যেটা আয়রনের না, সেটা হচ্ছে তোমার NaCl এর একটা সল্ট ব্লক বা লবণের একটা ছোট্ট একটা কণা। আচ্ছা, বা আমরা যেটা দানা বলি আর কি, হ্যাঁ, লবণের দানা। এটা যদি আমি ভাঙতে থাকি, ভাঙতে 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 একদম পুরো যদি ছোট পর্যায়ে চলে যায়, তাহলে আমরা পাবো হচ্ছে NaCl এর অণু। ঠিক আছে? তো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা পরমাণু পাচ্ছি, অনেকগুলো পরমাণু পাচ্ছি, যে পরমাণুগুলো মিলে একটা ব্লক তৈরি করলো আয়রনের। আর এখান থেকে পাচ্ছি হচ্ছে অণু, অনেকগুলো অণু মিলে আর তোমার NaCl একটা ব্লক তৈরি করলো। তার মানে হচ্ছে আমি যে ছোট ছোট কণার কথা বলতেছি, সেই কণাগুলো আইদার হতে পারে পরমাণু অথবা হতে পারে অণু। ঠিক আছে? এখানে যে লেখা আছে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এর মানেটা হচ্ছে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র আইদার পরমাণু দিয়ে গঠিত অথবা ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা বলতে পারো অণুগুলো তো পরমাণু দিয়ে গঠিত হয়। অ্যাকচুয়ালি অণুগুলো পরমাণু দিয়ে গঠিত হয়, বাট এখানে আমি যেহেতু NaCl এর ব্লক চিন্তা করছি, সো আমি একদম লাস্টে যেটা পাবো সেটা হচ্ছে NaCl এর একটা অণু। এখন এটাকে যদি আমি ব্রেকডাউন করি তখন কিন্তু আবার Na হয়ে যায় আলাদা, Cl হয়ে যায় আলাদা, তাই না? তখন কিন্তু আর তারা NaCl থাকে না। ঠিক আছে? তাহলে সর্বশেষ পর্যায়ে NaCl পাওয়া যায় NaCl বা সোডিয়াম ক্লোরাইডের একটা অণু পর্যন্ত। সেজন্য সোডিয়াম ক্লোরাইডের বিল্ডিং যে একটা মেকানিজম বা সোডিয়াম ক্লোরাইড যে জিনিসটা দ্বারা গঠিত হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে অণু। আচ্ছা, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আরো অনেক আলোচনা করার সময় পাবো।
সো আমরা অণু এবং পরমাণু এই দুইটাই যে আমরা কণা আকারে বলতেছি, এই জিনিসটা আমরা বুঝলাম। সো কণার ক্ষেত্রে আমাদের দুইটা ইম্পর্টেন্ট টার্ম জানতে হবে, সেটা হচ্ছে কণার গতিশক্তি বলতে কি বোঝায়, আর আরেকটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলতে কি বোঝায়। ওকে, তো আমরা নিচে একটা ফিগার দেখতে পাচ্ছি, সেই ফিগারের দিকে তোমরা যদি একটু লক্ষ্যপাত করো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তিনটা ছবি আছে ফিগারটার মধ্যে। ফার্স্ট ছবিটা হচ্ছে একটা কঠিন পদার্থের মধ্যে কণাগুলো কিভাবে থাকে, দ্বিতীয় যে ছবিটা সেখানে বোঝানো হয়েছে যে তরল পদার্থের মধ্যে কণাগুলো কিভাবে থাকে, আর লাস্ট যে ছবিটা সেখানে বোঝানো হয়েছে যে গ্যাসীয় পদার্থের মধ্যে কণাগুলো কিভাবে থাকে। ওকে, আচ্ছা, তোমরা যদি কঠিন পদার্থের কণাগুলো দেখতে চাও, দেখবে হচ্ছে একটা অপরটার সাথে একদম খুব টাইটলি বন্ড করা আছে, অনেক কাছাকাছি একটা অপরের সাথে আটকানো আছে, একদম পুরো কাছাকাছি আছে। আচ্ছা, একটা কণা আরেকটা কণাকে যে আকর্ষণ করতেছে সেটাকে আমরা বলি হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। ওকে, এটা কঠিন পদার্থের বেলাও থাকে, তরল পদার্থের বেলাও থাকে, গ্যাসীয় পদার্থের বেলাও থাকে। সো ইন দিস ফিগার তোমরা দেখতে পাচ্ছ যে কঠিন পদার্থের ক্ষেত্রে দুইটা অণু পরস্পরকে যে আকর্ষণ করতেছে, সেই আকর্ষণ বলের মানটা অনেক অনেক বেশি। কিভাবে বুঝলা? যেহেতু বেশি তার জন্য হচ্ছে এরা খুব কাছাকাছি অবস্থান করে, তাই না? আচ্ছা, তার মানে আমরা বলতে পারি কঠিন পদার্থের জন্য আন্তঃকণা আকর্ষণ শক্তিটা অনেক বেশি, তরল পদার্থের জন্য আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কিছুটা কম, গ্যাসীয় পদার্থের জন্য হচ্ছে আরো কম। ঠিক আছে, সো এই পাশে একটা স্লাইড আছে, যে স্লাইডটাতে যেটা বলা আছে যে কঠিন অবস্থায় আন্তঃকণা আকর্ষণ শক্তি এটা কি হয় বলতো, সব থেকে বেশি, সবচেয়ে বেশি। ওকে, আচ্ছা, আর তরলের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ কি হবে বলতো, কঠিন অপেক্ষা কম, কঠিন অপেক্ষা কম, কিন্তু আবার এই যে তোমার গ্যাসীয় অপেক্ষা বা বায়বীয় অপেক্ষা কিন্তু আবার বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, আর বায়বীয় অবস্থায় কি হবে বলতো, এটা হচ্ছে সর্বনিম্ন, সর্বনিম্ন আন্তঃআণবিক বা আন্তঃকণা আকর্ষণ শক্তিটা থাকে। বুঝতে পারছো কি? তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তির আমরা কি বললাম, যে পরস্পর দুইটা কণা পরস্পরকে যেই বলে আকর্ষণ করবে সেটাকে আমরা বলতেছি আন্তঃকণা আকর্ষণ বল। আর এই আন্তঃকণা আকর্ষণ শক্তি যেটা আছে সেটা হচ্ছে কঠিন অবস্থায় সবচেয়ে বেশি থাকবে, তরল অবস্থায় থেকে কম থাকবে, আর বায়বীয় অবস্থায় একদম সর্বনিম্ন থাকবে। ওকে, তাহলে আমরা যে দুইটা টার্ম আমরা মার্ক করছিলাম বা হাইলাইট করছিলাম সেটার মধ্যে একটা আমরা শিখে ফেললাম, আন্তঃকণা আকর্ষণ শক্তি শেষ। আচ্ছা, 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে কণা সমূহের গতিশক্তি, এটা মানে কি বোঝায়? আচ্ছা, তোমরা সবাই জানো যে কঠিন পদার্থের ক্ষেত্রে কণা সমূহ একটা আরেকটার সাথে খুব লেগে লেগে থাকে, আমি যেটা যদি বাংলায় বলি লেগে লেগে থাকে। আচ্ছা, লেগে থাকার সময় তারা ছোটাছুটি করতে পারে না, জাস্ট ভাইব্রেশন করে, জাস্ট এরকম ভাইব্রেশন করে। ঠিক আছে, আচ্ছা, ভাইব্রেশন করলে তার মধ্যে কি একটা গতি থাকে না? আচ্ছা, এই গতিটার জন্য তার মধ্যে যে শক্তিটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আন্তঃকণা কণা সমূহের গতিশক্তি, সরি, আন্তঃকণা না, কণা সমূহের গতিশক্তি। মানে কঠিন অবস্থায় পরমাণুগুলো যে ভাইব্রেশন করে, সেই ভাইব্রেশনের জন্য তার মধ্যে যে শক্তিটা থাকে বা যে শক্তিটা সঞ্চিত অবস্থায় থাকে সেটাকে আমি বলি হচ্ছে কণাসমূহের গতিশক্তি কঠিন অবস্থায়, তাই না? আচ্ছা, যদি তরলের কথা আমি চিন্তা করি, তাহলে তরলের ক্ষেত্রে কি হবে বলতো, এরা তরলের ক্ষেত্রে তো আর একদম পুরো কাছাকাছি থাকে না, একটু দূরে দূরে থাকে। আচ্ছা, যদি একটু দূরে দূরে অবস্থান করে তখন কিন্তু তাদের মধ্যে একটা ছোটাছুটি থাকে, তাই না? বা এরা একে অপরের সাপেক্ষে একটু গতিশীল হয়। আবার গ্যাসীয় কথাটা যদি বলি, গ্যাসীয় অণুসমূহ বা কণাসমূহ, সেই কণাসমূহ কি অনেক বেশি ছোটাছুটি করে। তাহলে দেখো, কঠিন অবস্থার কথা যদি চিন্তা করি, তরল অবস্থার কথা যদি চিন্তা করি, অথবা গ্যাসীয় অবস্থার কথা যদি চিন্তা করি, তিন ক্ষেত্রেই কণাগুলোর একটা মুভমেন্ট আছে। কঠিন অবস্থার জন্য জাস্ট একটা ভাইব্রেশনাল মুভমেন্ট, তরল এবং গ্যাসীয় অবস্থার জন্য একটা ছোটাছুটি টাইপের একটা মুভমেন্ট আছে। এই মুভমেন্টের কারণে যে গতিশক্তিটা তার মধ্যে থাকে সেটাকে আমি বলি হচ্ছে কণাসমূহের গতিশক্তি। তাহলে দেখো, ভাইব্রেশন অবস্থায় তার মধ্যে আর কি পরিমাণ গতি থাকতে পারে, অনেক কম পরিমাণ গতি থাকবে, তাই না? যখন কঠিন অবস্থায় থাকে তখন জাস্ট ভাইব্রেশন করে, ভাইব্রেশনের সময় তার গতিশক্তিটা কি হয় বলতো, অনেক কম থাকে। তাহলে কঠিন অবস্থায় কি, কণাসমূহের গতিশক্তি অনেক কম থাকে। তরল অবস্থায় কি হয় বলতো, কিছুটা ছোটাছুটি বৃদ্ধি পায়। কিছুটা ছোটাছুটি বৃদ্ধি পেলে কি হবে, যে তার মধ্যে গতিশক্তির পরিমাণটা কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। আর যদি আমি গ্যাসীয় অবস্থার কথা চিন্তা করি, গ্যাসীয় অবস্থা তো অনেক বেশি ছোটাছুটি করে, তাহলে অনেক বেশি ছোটাছুটি করলে কি ঘটনা ঘটবে, তার মধ্যে গতিশক্তিটা অনেক বৃদ্ধি পাবে। তাহলে গতিশক্তি আমি কাকে বলতেছি, গতিশক্তিটা হচ্ছে পদার্থের কণাসমূহ তাদের নিজেদের ভাইব্রেশন অথবা ছোটাছুটির কারণে যেই গতিশক্তি অর্জিত করে বা যে গতিশক্তি তার মধ্যে সঞ্চিত থাকে, সেই গতিশক্তিটা আমরা বলতেছি কণাসমূহের গতিশক্তি। আর কণাসমূহের গতিশক্তিটা তোমার কঠিন পদার্থের ক্ষেত্রে অনেক কম, তরল পদার্থের ক্ষেত্রে কিছুটা বেশি, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে আমি যদি লিখতে চাই কণাসমূহের গতিশক্তি কঠিন অবস্থার ক্ষেত্রে সর্বনিম্ন। ঠিক আছে, সর্বনিম্ন। ঠিক আছে, আন্তঃকণা আকর্ষণ বল কিন্তু সবচেয়ে বেশি ছিল কঠিন অবস্থার জন্য, কিন্তু কণাসমূহের গতিশক্তি আবার কি সর্বনিম্ন। আচ্ছা, তরল অবস্থার ক্ষেত্রে কি হয় বলতো, যে কঠিনে যে গতিশক্তি ছিল তরল অবস্থায় এর থেকে কিছুটা বেশি হবে, তাহলে আমরা বলতে পারি কঠিন অপেক্ষা বেশি। ঠিক আছে, আর গ্যাসীয় অবস্থায় কণাসমূহের গতিশক্তি বা মানে
ছোটাছুটির কারণে যে গতিশক্তিটা থাকে সেই শক্তিটা সর্বোচ্চ পরিমাণ থাকে, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি সর্বোচ্চ, ঠিক আছে? আচ্ছা, এখন একটা যে লক্ষ্য করো সেটা হচ্ছে, মনে করো তোমার কাছে একটা কঠিন পদার্থ আছে, কঠিন পদার্থের অণুগুলো একদম পুরো পাশাপাশি আছে, এই কঠিন পদার্থকে তুমি তাপ দিলা, তাহলে এখন কি ঘটনা ঘটবে? আচ্ছা, কঠিন পদার্থকে তুমি তাপ দিলাম, আচ্ছা, কঠিন পদার্থকে তাপ দিলে সেই কাছাকাছি থাকা পরমাণুগুলো একটু দূরে চলে যাবে, একটু দূরে যখন চলে যাবে, আনঅর্গানাইজড ভাবে থাকবে, তখন সেই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে তরল অবস্থা। ওকে, এখন এটাকে তুমি যদি এখানে একবার তাপ দিলা তুমি, এটাকে তুমি যদি ফার্দার আরো অনেক তাপ দাও, তাহলে কি হবে? এটা অনেক অনেক দূরে দূরে চলে যাবে কণা সমূহ, ঠিক আছে? এই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় অবস্থা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যে টপিকটা পড়তেছি কণার গতিতত্ত্ব, সেই কণার গতিতত্ত্ব টপিকটা অ্যাকচুয়ালি কি মিন করে, ঠিক আছে? আমরা কণার গতিতত্ত্ব বোঝার জন্য যে জিনিসগুলো বোঝা দরকার ছিল সেই জিনিসগুলো অলরেডি বুঝে ফেলছি। এখন জাস্ট আমরা দেখবো যে কণার গতিতত্ত্ব কি আমাদের বলতে চায়। যেটা বলতে চায়, আমি যদি একটু সুন্দর করে মার্ক করার চেষ্টা করি, তাহলে আমি দেখো যে এখানে লেখা আছে যে কণাসমূহের গতিশক্তি ও আন্তঃকণা আকর্ষণ শক্তি দ্বারা পদার্থের অবস্থা কঠিন তরল বায়বীয় ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? সোজা কথা, যে গতিশক্তি এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি দ্বারা পদার্থ কি অবস্থায় আছে সেইটা ব্যাখ্যা করা যায়। এই যে ব্যাখ্যা করার তত্ত্ব, সেই তত্ত্বটাকে আমি বলতেছি হচ্ছে কণাসমূহের গতিতত্ত্ব, ঠিক আছে? আমি আরো সিম্পল ভাবে বলি যে এই যে কণাসমূহের মধ্যে যে গতিশক্তি কম হচ্ছে বেশি হচ্ছে, আমরা এখানে যে জিনিসগুলো লিখেছি সেই জিনিসগুলোর মাধ্যমে আমরা একটা পদার্থ কঠিন অবস্থায় আছে কিনা, বা তরল অবস্থায় আছে কিনা, বা গ্যাসীয় অবস্থায় আছে কিনা, এই জিনিসটা যে বুঝতে পারতেছি, এই বুঝার যে তত্ত্ব, সেই তত্ত্বটাকে আমরা বলতেছি হচ্ছে কণার গতিতত্ত্ব। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়। একটা সাপোর্টিভ জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে কঠিন অবস্থায় যখন বস্তুগুলো থাকে তখন একে অপরকে অনেক বেশি অ্যাট্রাকশন করে আর কি। হ্যাঁ, কঠিন অবস্থায় কণাসমূহ একে অপরকে খুব বেশি অ্যাট্রাকশন করে। তো খুব বেশি যখন অ্যাট্রাকশন করে, খুব কাছাকাছি থাকে, কাছাকাছি থাকলে এদের নির্দিষ্ট একটা আকার থাকে, ঠিক আছে? একটা আকার থাকে, আর নির্দিষ্ট একটা আয়তন থাকে, ঠিক আছে? একটা নির্দিষ্ট আকার থাকে এবং নির্দিষ্ট একটা আয়তন থাকে। তরল অবস্থায় যখন এরা একটু দূরে দূরে চলে যায়, তখন এরা একটু ডিসঅর্ডার হয়ে যায় আর কি। হ্যাঁ, বা এদের অর্ডারটা বা এদের যে একটা সুষম একটা কাঠামো ছিল সেই কাঠামোটা আর তখন থাকে না। তো যখন অর্ডার লেস হয়ে যায় বা ডিসঅর্ডার তখন তার মধ্যে ফর্ম করে, তখন তার আকারটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আকার থাকে না, তখন তার নো আকার, মানে কোনো আকার নেই, ঠিক আছে? আকার না থাকলেও আয়তন কিন্তু আছে, ঠিক আছে? আয়তন থাকে, আয়তনটা কিন্তু ফিক্সড থাকে, ঠিক আছে? এখানে যেমন দুইটা জিনিসই ফিক্সড ছিল, আর তরল অবস্থায় শুধুমাত্র আয়তনটা ফিক্স থাকবে, ঠিক আছে? এখন এই আয়তনটা কতটুকু হবে, সেই আয়তনটা যে আয়তনটা ফিক্সড আছে সেই আয়তনটা অ্যাকচুয়ালি সকল পদার্থের, মানে সকল জায়গার জন্য হচ্ছে তোমার ফিক্স থাকবে। যেমন আমি যদি একটা বোতলের মধ্যে রাখি তরল পদার্থ, এখানে যদি 100 ml ধরো হচ্ছে পানি আছে, এটা যদি আমি একটা গ্লাসের মধ্যে রাখি ওই 100 ml থাকবে, তার মানে আয়তনটা অলওয়েজ কি থাকবে বলতো? ফিক্স থাকবে। আকারটা কি হবে? আকারটা হবে হচ্ছে যেই বস্তুর মধ্যে রাখবো বা যে পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে, ঠিক আছে? পাত্রের আকার ধারণ করবে। ওকে, আচ্ছা, আমি যদি গ্যাসীয় অবস্থার কথা চিন্তা করি, তাহলে গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে কি হবে বলতো? কণার সময় আর অনেক দূরে দূরে থাকে না? আচ্ছা, যখন আরো অনেক বেশি দূরে দূরে থাকতেছে তখন তার আকার নষ্ট হয়ে যাবে, আয়তন নষ্ট হয়ে যাবে, তার মধ্যে কোনো কিছুই ফিক্স থাকবে না। তাহলে আকার এবং আয়তন দুইটার কোনোটাই হচ্ছে তার মধ্যে ফিক্স থাকবে না। আচ্ছা, তাহলে এগুলো কি ধরনের হবে? এটা হচ্ছে তোমার পাত্রের মতো হবে, পাত্রের মতো, পাত্রের আকারের মতো হবে, এবং পাত্রের সম্পূর্ণ আয়তন সে দখল করবে, ঠিক আছে? তাহলে পাত্রের আকারের মতো এবং পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করতেছে হচ্ছে গ্যাসীয় অবস্থা। আর তরল অবস্থাটা কি করতেছে বলতো? তার আকারটা পাত্রের আকার ধারণ করলেও আয়তনটা হচ্ছে ফিক্স থাকতেছে সব জায়গার জন্য। আর কঠিন অবস্থার জন্য তার আকার আকৃতি কোনোটাই পাত্রের উপর ডিপেন্ড করতেছে না, দুইটাই হচ্ছে ফিক্সড অবস্থায় থাকতেছে, ঠিক আছে? এই তিনটা জিনিস কিন্তু তোমাদের জানা দরকার ছিল, আমি একটু সাপোর্টিভ ইনফরমেশন হিসেবে তোমাদেরকে বলে দিলাম। আমি আবার একটু রিক্যাপ করতেছি। আজকে আমাদের টপিকটা ছিল হচ্ছে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব হচ্ছে কণাসমূহের গতিশক্তি এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি দ্বারা পদার্থের অবস্থাকে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? আর এই ব্যাখ্যা করার যে তত্ত্বটা আছে সেই তত্ত্বটাকে আমরা বলতেছি হচ্ছে কণার গতিতত্ত্ব, বা আমি যদি ইংলিশে বলি তাহলে হচ্ছে কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। তো থ্যাংক ইউ, এই পর্যন্তই ছিল। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নেক্সট টপিক যেটা আছে ব্যাপন, সেই জিনিসটা ইনশাল্লাহ জানবো। তো সবাই খুব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।